আচ্ছা, ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে বৃত্ত সম্বন্ধে ধারণা দরকার হয়। বৃত্ত সম্বন্ধে যা যা আমাদের ধারণার দরকার আজকে আমি এই ভিডিওতে একটু আলোচনা করব, একটু লক্ষ্য করো। প্রথমেই জানবো আমরা বৃত্ত কাকে বলি। তো একটা বিন্দু কোন সমতলে একটা স্থির বিন্দু থেকে যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল থাকে তাহলে তার সঞ্চারপথ বা গতিপথটাকে আমরা বৃত্ত বলবো। একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো এখানে একটা স্থির বিন্দু আমি নিয়েছি। এই স্থির বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে অপর একটা বিন্দু কি হচ্ছে, গতিশীল হচ্ছে। এই গতিশীল হওয়ার ফলে যে সঞ্চারপথ বা যে গতিপথটা পেলাম তাকেই আমরা বলবো বৃত্ত। এইখানে সবচেয়ে ভালো করে মনে রেখো, বৃত্তের এই যে এইটাকে আমরা বলছি বৃত্ত। এবার বৃত্তের ক্ষেত্র যদি বলি তাহলে মাঝের অংশটা বা এই রেখা ভেতরের অংশটা। তাহলে এখানে বৃত্তের তিনটে অংশ আসছে, একটা লক্ষ্য করো। এইটা আমার এলো কি বৃত্ত, এই রেখাটা এলো আমার কি বৃত্ত, বাইরটা কি হলো বাইরের অংশ, বৃত্তের কি হবে বাইরের অংশ। আর একটা কি আছে, এই ভেতরটা আছে কি তাহলে না ভেতরের অংশ। তাহলে বৃত্তের কটা অংশ পেলাম, তিনটে। এইটা গেল কি না বৃত্ত। তাহলে দেখো এটা বৃত্ত, এটা বাইরের অংশ বৃত্তের, আর এটা ভেতরের অংশ। এবারে আমরা জানবো বৃত্ত এই যে অঙ্কন করতে গিয়ে এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দেখো সমদূরত্ব বজায় রেখে টানলাম, এই যে দূরত্বটা এটাকেই আমরা বলবো কি ব্যাসার্ধ বা রেডিয়াস। এখন এই ব্যাসার্ধ বা রেডিয়াস যখন পেয়ে গেলাম তার দ্বিগুণটাকে আমরা বলবো কি না, এই দেখো জুড়ে দিলে পুরোটা যদি হয় তাকে আমরা বলবো ব্যাস। অর্থাৎ কি পেলাম, এক নম্বর একটা জিনিস পেলাম ব্যাসার্ধ, তারপর কি পেলাম ব্যাস। এবার দেখো ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক পাবো কি না 2 গুণিতক কি না ব্যাসার্ধ। কথা বোঝা গেল? তাহলে একটা বৃত্তে আমরা কি পেলাম ব্যাসার্ধ পেলাম, ব্যাসটা তার দ্বিগুণ। এবারে আমার প্রশ্ন দেখো, এই যে চারদিকের যে জায়গাটা দেখছো এটাকে বৃত্তের কি বলবো পরিধি। কি বলবো পরিধি বা পরিসীমা তুমি ভাবতে পারো। এছাড়া এই যে নির্দিষ্ট বিন্দু আমি বলেছিলাম স্থির বিন্দু, একেই বলা হবে কি কেন্দ্র। অর্থাৎ যাকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে একটা বিন্দু ঘুরছিল, এই যে স্থির বিন্দু এটাকে আমরা বলছি কেন্দ্র। তাহলে বৃত্তের কয়েকটা জিনিস জানা গেল। এক, এটা বৃত্ত, এটা বাইরের অংশ, এটা ভেতরের অংশ, এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ এবং ব্যাস যেটা কিনা ব্যাসার্ধের কি হবে দ্বিগুণ। আচ্ছা, এখন আমরা জানবো বৃত্তের জ্যা কি না। বৃত্তের এই তো পরিধি, পরিধির উপর তুমি যে কোনো দুটো বিন্দু নিয়ে নাও। মনে করো এটা একটা এ বিন্দু, এটা একটা বি বিন্দু, তাহলে তুমি এইটাকে যোগ করে দাও। অর্থাৎ পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নিয়ে যোগ করলে যে রেখাংশ রেখাংশ পাবো তাকেই আমরা কি বলবো না জ্যা বলবো। ঠিক আছে? এরপর দেখো এই দুটো বিন্দু তুমি যে কোনো জায়গায় নিতে পারো। এই জ্যা সম্বন্ধে একটা ছোট্ট প্রশ্ন থাকে যে কত বড়, সবচেয়ে কত বড় জ্যা অঙ্কন করতে পারবো। দেখো এটা যদি আমি এইরকম বাড়াতে থাকি একটা সময় দেখবে এই বিন্দু দিয়ে যাবে এবং তারপর দেখো আবার ছোট হতে থাকবে, তাহলে সবচেয়ে বড় যেটা হলো সেটা কি বৃত্তের কেন্দ্র দিয়ে গেল। আর আমরা কি জানি বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যা যাবে সেটা ব্যাস। তাহলে বৃহত্তম জ্যা হবে কি ব্যাস। অর্থাৎ বৃহত্তম জ্যা সমান কি হবে না বৃত্তের ব্যাস। এই প্রশ্নটা তোমাদের জানা দরকার। এরপর যে জিনিসটা আমি আলোচনা করব হচ্ছে চাপ বা আর্ক, ইংরেজিতে বলছে। দেখো আমি যদি এখানে নাম দিই পি কিউ, তাহলে ওইটা যদি কেটে নিই তাহলে এরকম একটা জায়গা পেলাম। এইটাকে বলা হয় আর্ক বা চাপ। বাংলায় বলছি কি আর্ক বা চাপ। এই চাপটা সম্বন্ধে একটু ভালো করে জানা উচিত। দেখো আমি এখানে একটা চাপ নিয়েছি, এটা ঠিক ছোট্ট তো, হ্যাঁ, অর্ধবৃত্তের চেয়ে বেশি বা কম। দেখো দুটো যদি পার্ট হয়, আমার এখানে পি কিউ একটা পি এ বি কিউ, আমি যদি নাম দিই পি কিউ একটা চাপ, আরেকটা পি এ বি কিউ আরেকটা চাপ। এই দুটো দেখো এটা ছোট এটা বড়, তো ছোটটাকে নাম দেওয়া হয় উপচাপ। কি নাম দেব উপচাপ। আর বড়টাকে নাম দেওয়া হয় অধিচাপ। এইটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। অর্থাৎ চাপ সম্বন্ধে জানতে গেলে তাহলে চাপ কি বা আর্ক কি জানলাম। এবার দেখো চাপ দু ধরনের, একটা হচ্ছে ছোট হলে উপচাপ আর বড় হলে তাকে কি বলছি আমরা অধিচাপ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব অর্ধবৃত্ত কি। দেখো এটা আমার সম্পূর্ণ বৃত্ত। তো আমি যদি ব্যাস বরাবর কোনো একটা রেখা অঙ্কন করি তাহলে দেখো বৃত্তটা দুটো অংশে বিভক্ত হচ্ছে, তাই তো? এই দুটো অংশ প্রত্যেকটা কি অর্ধেক বৃত্ত, দ্যাট ইজ অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তের সংজ্ঞা নিয়ে অনেকটা দ্বিমত থাকলেও আমরা দুটো বিষয়ই আলোচনা করি এখানে। খুব সহজে মনে রাখবে, অর্ধবৃত্ত বলতে ব্যাস সহ অর্ধেকটা বৃত্ত। তার মানে কি হলো না এটা ক্লোজড একটা এরিয়া হলো, ক্লোজড এরিয়া।
ব্যাস সহ অর্ধেকটা বৃত্ত। আবার আমরা যদি ব্যাসবিহীন অর্ধেকটা বৃত্ত বলি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বলতো, এই যে অংশটা কোনো ক্ষেত্র পাবো না, অর্থাৎ কোনো ক্ষেত্র না পাওয়া, কারণ যেহেতু পরিসীমা নেই এখানে কি হচ্ছে, কোনো ক্ষেত্র বদ্ধ না হওয়ার জন্য কোনো ক্ষেত্র পাচ্ছি না, তাই একে সচরাচর আমরা আর্ক বলতে পারি বা বৃত্তের অর্ধেকটা বলতে পারি। সেই জন্য আমরা অর্ধবৃত্তের ডেফিনেশনে অবশ্যই কি ক্লোজড বা বদ্ধ নেব, অর্থাৎ ব্যাস সহ যে অর্ধেকটা বৃত্ত তাকেই আমরা বলবো অর্ধবৃত্ত। এক্ষেত্রে তোমরা আগেই জেনেছো যে যদি ব্যাসার্ধ এটা আর হয়, এটা যদি আর হয়, আর এই অর্ধেকটা পরিসীমাটা টোটাল 2 পাই আর হয়, এক্ষেত্রে এটা কত পাই আর হবে, সো এর পরিসীমা পাই আর প্লাস কত 2r হয়। তাহলে অর্ধবৃত্ত বলতে আমরা বুঝবো যে অর্ধেকটা বৃত্ত, অর্থাৎ বৃত্তের অর্ধেকটা আর্ক এবং ব্যাসের বদ্ধ যে অঞ্চলটা তাকেই আমরা বলছি অর্ধবৃত্ত। এখন আমরা জানবো বৃত্তের ক্ষেত্রে বৃত্তাংশ কি জিনিস। দেখো এখানে আমরা কি বলবো, যদি কোনো যে দ্যাট ইজ কল্ড, তাই তো, কোনো যে বৃত্তকে দুটো অংশে ভাগ করবে। এবারে দেখো আমি যদি এই দিকেরটাকে একটা অংশ বলি এটা একটা বৃত্তাংশ হবে, আর দেখো উপরেরটাকে যদি বলি তাহলে ওটা আরেকটা বৃত্তাংশ হবে, তাই তো। তার মানে দুটো অর্থাৎ যে কোনো কর বৃত্তকে দুটো বৃত্তের অংশে বা বৃত্তাংশে বিভক্ত করছে, একটা ছোট আর একটা বড়। ছোটটাকে আমরা বলবো কি উপবৃত্তাংশ, আর বড়টাকে বলবো অধিবৃত্তাংশ। অর্থাৎ ছোটটাকে বলছি কি উপবৃত্তাংশ আর বড়টাকে বলবো অধিবৃত্তাংশ। অধিবৃত্তাংশ অর্থাৎ কি মেজর অ্যান্ড মাইনর, অর্থাৎ মেজর সেক্টর আর এটাকে বলেছি সেগমেন্ট। অর্থাৎ আমি যদি লিখি মেজর সেগমেন্ট আর এটার ক্ষেত্রে বলবো মাইনর সেগমেন্ট, ঠিক আছে। এইটা মনে রাখবে। তার মানে কি যে বৃত্তকে কোন যে দুটি অংশ বিভক্ত করছে তার একটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ আর একটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ। অর্থাৎ ব্যাস যদি হয় এক্ষেত্রে দুটো সমান বৃত্তাংশে বিভক্ত করবে। আচ্ছা, এখন আমরা জানবো বৃত্তকণা বা সেক্টর। কি জানবো না, বৃত্তকণা বা সেক্টর মানে এখানে ক্ষেত্র বলতে পারো। কি না বলছে বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ। দুটি ব্যাসার্ধ আমি দেখো ড্র করছি, আর একটা বৃত্তচাপ এই যে দেখো, এই যে জায়গাটা তৈরি হলো এটাকেই আমরা বলছি বৃত্তকণা বা সেক্টর। তাহলে দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, দেখো এক্ষেত্রে এই বৃত্তচাপটা যদি নেই তাহলে এই সেক্টরটা বা বৃত্তকণা তৈরি হবে। আবার উল্টোটা যদি তুমি ভাবো, দেখো যদি এই বৃত্তচাপটা নাও আর ওই দুটো ব্যাসার্ধ, তাহলে তোমার দেখো এই রকম একটা সেক্টর বা বৃত্তকণা তৈরি হচ্ছে। তাহলে এখানে দুটি ব্যাসার্ধ কি করছে, দেখো এই বৃত্তচাপটা যখন নিচ্ছি একটা ছোট বৃত্তকণা তৈরি করছে, তাই তো। আর দেখো যদি এই বৃত্তচাপটা নেই তাহলে বড় বৃত্তকণা তৈরি করছে। এগুলোকে বলা হচ্ছে কি না সেক্টর, মেজর সেক্টর আর একটা মাইনর সেক্টর। সেক্টর অর্থে বৃত্তকণা। আচ্ছা, মনে রাখার উপায় আমি বলে দিই। এই যে অধিবৃত্তাংশ, উপবৃত্তাংশ আর এই যে বড় বৃত্তকণা আর ছোট বৃত্তকণা, ঠিক আছে। তো এক্ষেত্রে মনে রাখো যে রেডিয়াস ব্যাসার্ধ, তাই তো, রেডিয়াস বা ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা তৈরি হচ্ছে কি সেক্টর, ঠিক আছে। রো আছে রেডিয়াস সেক্টর অর্থাৎ কণা, বৃত্তকণা তৈরি হচ্ছে। আর এক্ষেত্রে কর্ড CHORD, এই যে কর্ড দ্বারা সেগমেন্ট মানে বৃত্তাংশ, কর্ড দ্বারা কি তৈরি হচ্ছে সেগমেন্ট বা বৃত্তাংশ তৈরি হচ্ছে। তাহলে দুটো জিনিস, একটা কর্ড বৃত্তকে দুটো বৃত্তাংশে বিভক্ত করছে আর দুটো রেডিয়াস আর চাপ দ্বারা কি তৈরি হচ্ছে বৃত্তকণা বা সেক্টর তৈরি হচ্ছে। আচ্ছা, এখন জানবো আমরা এক কেন্দ্রীয় বৃত্ত। অর্থাৎ দেখো যদি আমি একটা নির্দিষ্ট কেন্দ্র রেখে ব্যাসার্ধগুলো শুধু চেঞ্জ করতে থাকি তাহলে বিভিন্ন ধরনের বৃত্ত পাবো। তাহলে তাদেরকে বলবো কি না এক কেন্দ্রীয় বৃত্ত। অর্থাৎ কি কেন্দ্র একই, রেডিয়াস গুলো শুধু বা ব্যাসার্ধ গুলো চেঞ্জ হচ্ছে, তাদেরকে এক কেন্দ্রীয় বৃত্ত। সর্বসম বৃত্ত না, এক্ষেত্রে ব্যাসার্ধ যদি সব বৃত্তের সমান হয়, মানে যত বৃত্ত অঙ্কন করব সবার ব্যাসার্ধ কি এখানেও যা এখানেও তাই আর বা আরো যদি অঙ্কন করি তাহলে এই ধরনের বৃত্তকে আমরা বলবো সর্বসম বৃত্ত। এছাড়া বৃত্তের আরো কয়েকটা বিষয় আমাদের জানা দরকার। দেখো বৃত্তের সমান দৈর্ঘ্যের চাপ, এরকম চাপগুলোর যে দৈর্ঘ্য যেখানেই থাক যদি সমান হয় তাহলে তারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণগুলো কি হবে সমান হবে। অর্থাৎ চাপগুলোর দৈর্ঘ্য সমান হলে বৃত্তে
কেন্দ্রে উৎপন্ন কোণ কি হবে, সমান হবে। রিভার্সটাও তাই, যে যদি কেন্দ্রে উৎপন্ন কোণ সমান হয় তাহলে চাপগুলোর দৈর্ঘ্য সমান হবে। বা কেউ যদি বলে যে জ্যাগুলোর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ যদি সমান হয় তাহলে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান হবে। রিভার্সটাও সত্য, অর্থাৎ জ্যাগুলোর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ যদি সমান হয় তাহলে জ্যাগুলোর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। মনে থাকবে, অর্থাৎ রিভার্স মানে কোণ সমান হলে জ্যা সমান, জ্যা সমান হলে কোণ সমান, অর্থাৎ বৃত্তের এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি বা বৃত্তস্থ কোণ কি তার সম্বন্ধে। দেখো আমি এখানে একটা চাপ নিচ্ছি, মনে করো ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা চাপ, এই এবির সঙ্গে যদি ওবি আর ও এ যুক্ত করে দিই তাহলে এই এবি চাপ দ্বারা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আবার যদি আমি এই এ এক্স বি চাপটা নিয়ে নিই, এই চাপের যে কোনো বিন্দুতে যদি এ বি কে যুক্ত করে দিই, দেখো তাহলে যে কোণটা পাবো, আমি যদি এখানে পি নাম দিই, এই এ পি বি কোণকে বৃত্তস্থ কোণ বলবো। কি কোণ? বৃত্তস্থ কোণ বলবো। ঠিক আছে, আর কি এ এক্স এপি বি বা এ এক্স পি বি আর্কের মধ্যে থাকছে, এটাকে বলছি তাহলে বৃত্তস্থ কোণ, আর এটাকে বলছি আমরা কেন্দ্রস্থ কোণ। এই ধর্মগুলো মনে রাখতে হবে এবং পরবর্তীতে আমরা উপপাদ্য প্রমাণ করব যে এই কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এটা মাথায় রাখবে। এছাড়া আমাদের জানা দরকার কি না, যদি এটা আমার একটা বৃত্ত হয়, এটা যদি ব্যাস হয়, তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু দুটো বৃত্তের পরিধির যে কোনো জায়গায় যদি যুক্ত হয় তাহলে যে কোণটা হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে এবং সেটা 90 ডিগ্রি হবে। আমরা পরবর্তী উপপাদ্য প্রমাণ করার সময় লক্ষ্য করব। এছাড়া আমাদের এখানে জানা দরকার, যে কোনো বৃত্তের উপর যদি আমি বৃত্তের পরিধির উপর যে কোনো চারটা বিন্দু নিয়ে নিচ্ছি, লক্ষ্য করো, তাহলে যোগ করে যদি আমি চতুর্ভুজ তৈরি করি তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। অর্থাৎ যে চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। বা বৃত্তের উপর পরিধির উপর চারটা বিন্দু নিয়ে যদি আমি চতুর্ভুজ তৈরি করি তাহলে তাকেও আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলবো। অর্থাৎ বৃত্ত সম্বন্ধীয় এই যে বিষয়গুলো আলোচনা হলো, যদি তুমি এইগুলো একসঙ্গে মাথায় রাখো তাহলে বৃত্ত সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমার খুব সহজ হবে। ঠিক আছে।